কল্পনা করুন এমন একজন মানুষ যিনি তার প্রথাগত পেশা ছেড়ে বেছে নিয়েছিলেন এক অত্যন্ত বিপজ্জনক পথ, যার এক ডাকে শত শত তরুণ তরুণী ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে মরণপথ লড়াইয়ে। আপনি কি জানেন ব্রিটিশ সরকার যাকে জীবিত বা মৃত ধরার জন্য সেই সময়ে 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল, যা ছিল তৎকালীন সময়ে এক বিশাল অর্থ। শুধু তাই নয়, ফাঁসির আগে ব্রিটিশরা এতই আতঙ্কিত ছিল যে তার দাঁত হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছিল, যেন তিনি ফাঁসির মঞ্চেও স্লোগান দিতে না পারেন। কি এমন ক্ষমতা ছিল এই মানুষটির মধ্যে? কেন এই শান্ত স্বভাবের স্কুল শিক্ষক ব্রিটিশ সাম্রাজ্যের কাছে হয়ে উঠেছিল এক মূর্তিমান আতঙ্ক, এক যমদূত? আজকের ভিডিওতে সেই অজানা, রোমাঞ্চকর এবং বেদনাবিধুর ইতিহাস জানবো, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। জানবো আজ মাস্টারদা সূর্য সেনের সেই অদম্য সংগ্রাম আর আত্মত্যাগের প্রতিটি খুঁটিনাটি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক কিংবদন্তি নাম সূর্য সেন, যাকে আমরা মাস্টারদা সূর্য সেন নামে জানি। সূর্য সেনের জন্ম 1898 সালের 22 মার্চ তৎকালীন চট্টগ্রাম জেলার, বর্তমান বাংলাদেশ, রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে। সূর্য সেনের পিতার নাম ছিল রাজমণি সেন এবং মাতার নাম ছিল শশীবালা দেবী। ছোটবেলাতেই তিনি পিতাহারা হন এবং তার জেঠামশাই গোপালনাথ সেন তাকে লালন পালন করেন। সূর্য সেন প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনে তিনি মেধাবী ছাত্র ছিলেন। চট্টগ্রামের নোয়াপাড়া উচ্চ বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা এন্ট্রান্স পাশ করে তিনি কলকাতার কাছে বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে বিএ পড়তে আসেন। এই সময়টিই ছিল তার জীবনে মোট ঘোরানো অধ্যায়। 1916 সালে কলেজ জীবনে দ্বিতীয় বর্ষের পড়ার সময় তিনি একজন বিপ্লবী নেতার সংস্পর্শে আসেন এবং যুগান্তর দলের আদর্শে দীক্ষিত হন। বিপ্লবী মন্ত্রে দীক্ষা নেওয়ার পর তিনি সশস্ত্র সংগ্রামের পথকেই ব্রিটিশদের হাত থেকে দেশ মুক্ত করার একমাত্র উপায় বলে মনে করেন। তার বিপ্লবী দীক্ষাগুরু ছিলেন প্রখ্যাত বিপ্লবী সতীশচন্দ্র চক্রবর্তী। 1918 সালে বহরমপুর থেকে বিএ পাশ করে তিনি চট্টগ্রামে ফিরে আসেন এবং উমাতারা হাই স্কুলে শিক্ষকতার জার্নি শুরু করেন। শিক্ষক হিসেবে তিনি ছাত্রদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, আর এখান থেকেই তার নামের সাথে জুড়ে যায় চিরস্মরণীয় উপাধি মাস্টারদা। চট্টগ্রামে ফিরে এসে মাস্টারদা শুধুমাত্র শিক্ষকতায় মন দেননি, তার প্রধান লক্ষ্য ছিল বিপ্লবের জন্য একটি শক্তিশালী যুবগোষ্ঠী তৈরি করা। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র বিপ্লবের আদর্শের মধ্যে সমন্বয় ঘটিয়ে তিনি চট্টগ্রামে নিজস্ব একটি বিপ্লবী প্ল্যাটফর্ম গড়ে তোলার কাজে হাত দেন। তিনি তার ছাত্রদের এবং স্থানীয় যুবকদের কাছে অনুপ্রেরণার উৎস ছিলেন। অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে স্থানীয় যুবকদের সংগঠিত করতে শুরু করেন। তার সংগঠনে যারা এসেছিলেন তাদের মধ্যে ছিলেন অনন্ত সিং, গণেশ ঘোষ, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, লোকনাথ বল এবং পরবর্তীকালে প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্তের মতো মহিলা বিপ্লবী। মাস্টারদা সূর্য সেন তার সংগঠনকে সুনির্দিষ্ট সামরিক কাঠামোর রূপ দিতে চেয়েছিলেন। তিনি এর নামকরণ করেছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখা। এই নামেই স্পষ্ট ছিল ব্রিটিশদের মতো সামরিক কায়দায় একটি সমান্তরাল বিপ্লবী সরকার ও সেনাবাহিনী গঠন করাই ছিল তার চূড়ান্ত লক্ষ্য। তিনি বিপ্লবীদের কঠিন সামরিক প্রশিক্ষণ দিতেন, নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শে গড়ে তুলতেন। 1925 সালে তিনি একবার স্বল্প সময়ের জন্য গ্রেফতার হলেও প্রমাণের অভাবে মুক্তি পান। এই ঘটনা তাকে আরও সতর্ক করে তোলে। 1925 সালের মধ্যেই মাস্টারদার বিপ্লবী দলের শক্তি ও প্রস্তুতি চূড়ান্ত রূপ নেয়। দীর্ঘদিনের আলোচনার পর মাস্টারদা সিদ্ধান্তে আসেন যে ছোটখাটো বিচ্ছিন্ন হামলা নয়, বরং এমন একটি বিশাল মাপের সামরিক অ্যাকশন দরকার যা ব্রিটিশ সরকারের ভিত নড়িয়ে দেবে এবং সারা ভারতের যুব সমাজকে নতুন করে প্রেরণা দেবে।
তার পরিকল্পনাটি ছিল সুদূর প্রশাসী ও দুঃসাহসিক। চট্টগ্রাম শহরের পুলিশ ও সামরিক বাহিনীর অস্ত্রাগার একযোগে দখল করা। তার মানে ব্রিটিশ রাইফেল, মাস্কেট বন্দুক, রিভলভার ও পিস্তল, ধারালো ছুরি, তলোয়ার, টেলিস্কোপ, মোটরগাড়ি। মাস্টারদা সূর্য সেনের পরিকল্পনা ছিল এসব জিনিসগুলো যে গুদামে রাখা, সেখানে হামলা করে চট্টগ্রামকে ব্রিটিশদের থেকে স্বাধীন ঘোষণা করা। শহর থেকে দেশের অন্যান্য অঞ্চলে যোগাযোগকারী টেলিফোন ও টেলিগ্রাফ ব্যবস্থা ধ্বংস করা, রেলপথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা অকেজো করে চট্টগ্রামকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া। অস্ত্রাগার লুটের পর সমস্ত অস্ত্র নিয়ে জালালাবাদ পাহাড়ে ঘাঁটি গেড়ে সামরিক কায়দায় ব্রিটিশদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া। এই পরিকল্পনাটি কার্যকর করার জন্য 18 এপ্রিল 1930 তারিখটি স্থির করা হলো। মাস্টারদা জানতেন এটি ছিল জীবন বাজি রাখার খেলা, কিন্তু তিনি তার দলবলকে প্রস্তুত করে ফেলেছিলেন এক ঐতিহাসিক বিদ্রোহের জন্য। 1930 সালের 18 এপ্রিল গুড ফ্রাইডের সন্ধ্যা, যখন ব্রিটিশ কর্মকর্তারা ছুটির আমেজে মত্ত, ঠিক সেই দিনটিকে বিদ্রোহের জন্য বেছে নেওয়া হয়। মাস্টারদার নির্দেশ মতো প্রায় 65 জন বিপ্লবী দুটি ভাগে বিভক্ত হন। একটি দলের নেতৃত্বে ছিলেন গণেশ ঘোষ এবং অন্যটিতে লোকনাথ বল। রাত 10টা নাগাদ গণেশ ঘোষের নেতৃত্বে বিপ্লবীরা পুলিশ অস্ত্রাগার আক্রমণ করেন। তারা অত্যন্ত দ্রুততার সাথে অস্ত্রাগারের রক্ষীদের নিরস্ত করে এবং দরজা ভেঙে প্রবেশ করেন। কিন্তু চরম দুর্ভাগ্য, তারা শুধু রাইফেল বন্দুকের মতো অস্ত্রগুলো খুঁজে পেলেন, কিন্তু তার সাথে থাকা গুলি বা কার্তুজগুলো আলাদা কক্ষে তালাবন্ধ ছিল, তার চাবি পাওয়া যায়নি। এই অপ্রত্যাশিত ব্যর্থতা তাদের পুরো পরিকল্পনাকে বড়সড় ধাক্কা দেয়। এদিকে লোকনাথ বলের নেতৃত্বে দ্বিতীয় দলটি সামরিক বাহিনীর অস্ত্রাগার দখল করে। একই সাথে বিপ্লবীদের আরেকটি উপদল শহরের সমস্ত টেলিফোন ও টেলিগ্রাফ ভবন এবং রেল লাইন ধ্বংস করে চট্টগ্রামকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে ব্রিটিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে কোনো সাহায্য বা অতিরিক্ত সেনা চাইতে পারেনি। বিদ্রোহীরা অস্ত্রাগারের সমস্ত যন্ত্রপাতি অকেজো করে দেয় এবং অস্ত্র লুট করে নিয়ে আসে। পুলিশ অস্ত্রাগারে গুলি না পেলেও সংগৃহীত অস্ত্র নিয়ে বিপ্লবীরা শহর থেকে 5 মাইল দূরে জালালাবাদ পাহাড়ের দিকে মার্চ করেন। সেখানে তারা সামরিক বাহিনীর মতো অবস্থান নেন। মধ্যরাতে মাস্টারদা সূর্য সেন তার সকল বিপ্লবী সহযোদ্ধাদের সামনে সামরিক কায়দায় অভিবাদন গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যের ইউনিয়ন জ্যাক পতাকা নামিয়ে স্বাধীন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি আনুষ্ঠানিকভাবে অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণা দেন এবং নিজেকে সেই সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেন। স্বল্প সময়ের জন্য হলেও জালালাবাদ পাহাড়ের চূড়া থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করে। মাস্টারদা সেদিন এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন, যা সারা ভারতের মুক্তিকামী মানুষকে আলোড়িত করেছিল। স্বাধীনতা ঘোষণার আনন্দ স্থায়ী হয়নি। বিদ্রোহের খবর পেয়ে ব্রিটিশ প্রশাসন পাগল হয়ে ওঠে। তাদের সবচেয়ে বড় আঘাতটি আসে বিদ্রোহের 4 দিন পর, 1930 সালের 22 এপ্রিল। বিপুল সংখ্যক আধুনিক অস্ত্রে সজ্জিত ব্রিটিশ সৈন্য জালালাবাদ পাহাড়ের চারপাশে ঘিরে ফেলে। পাহাড়ের উপরে অবস্থানরত বিপ্লবীদের সংখ্যা ছিল অনেক কম এবং সামরিক প্রশিক্ষণেও তারা ব্রিটিশদের থেকে পিছিয়ে ছিলেন। অস্ত্র ও গোলাবারুদেরও অভাব ছিল। তবুও মাস্টারদার নেতৃত্বে বিপ্লবীরা আত্মসমর্পণের পরিবর্তে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। তারা চরম সাহসিকতা এবং দেশপ্রেমের শক্তিতে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করেন। দুই পক্ষের মধ্যে তীব্র গুলি চলাচল হয়। এই অসম যুদ্ধে মাস্টারদার 12 জন সহযোদ্ধা বীরত্বের সাথে শহীদ হন। অন্যদিকে বিপ্লবীদের গুলিতে বহু ব্রিটিশ সেনা হতাহত হয়। যুদ্ধ শেষের দিকে পরিস্থিতির ভয়াবহতা বুঝে মাস্টারদা তার দলের বাকি সদস্যদের নিয়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে জালালাবাদ পাহাড় থেকে অন্ধকারে নেমে আসেন এবং আত্মগোপন করেন। এই যুদ্ধের পর মাস্টারদা শহরের আশেপাশে সাধারণ মানুষের বাড়িতে এবং গ্রামে গ্রামে আশ্রয় নিয়ে গেরিলা কায়দায় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকেন। এই সময় থেকেই শুরু হয় তার দীর্ঘ
3 বছরের পলাতক জীবন, যা তাকে লোকমুখে এক কিংবদন্তি নেতার আসনে বসিয়ে দেয়। জালালাবাদ পাহাড়ের যুদ্ধের পর থেকে মাস্টারদা সূর্য সেন প্রায় 3 বছর ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপনে ছিলেন। এই সময় তার লড়াইয়ের ধরন পরিবর্তিত হয়। এটি ছিল মূল গেরিলা সংগ্রাম। মাস্টারদা কখনো গ্রামে সাধারণ কৃষক বা জেলেদের বাড়িতে, কখনো বা পাহাড়ের গুহায় আশ্রয় নিতেন। গ্রামের মানুষ, বিশেষ করে গরিব ও নিম্নবিত্ত সমাজ, তাকে অসম্ভব শ্রদ্ধা করত এবং তাকে আশ্রয় দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে পরোক্ষভাবে অংশ নিত। এই সময়ে মাস্টারদার দলে প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত এবং শান্তি চক্রবর্তীর মতো মহিলা বিপ্লবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা পুরুষের বেশে বা গৃহবধূর বেশে এক স্থান থেকে অন্য স্থানে অস্ত্র ও বার্তা বহন করতেন এবং অনেক সময় সম্মুখ সমরেও অংশ নিতেন। 1932 সালে প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদার নির্দেশে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন, যা ছিল বিপ্লবী ইতিহাসে নারী শক্তির এক অনন্য উদাহরণ। 1932 সালে ব্রিটিশরা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এবং একের পর এক বিপ্লবী গ্রেপ্তার হতে থাকে। এই সময় মাস্টারদাকে ধরতে ব্রিটিশ সরকার 10,000 টাকা পুরস্কার ঘোষণা করে। বিশ্বাসঘাতকতা ও গ্রেফতার বিপ্লবী আন্দোলনের ইতিহাসে প্রায়শই অন্ধকার দিক হিসেবে নেমে আসে বিশ্বাসঘাতকতা। মাস্টারদার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। 1933 সালের প্রথম দিকে মাস্টারদা গৈরালা গ্রামের জৈনক নেত্র সেনের বাড়িতে লুকিয়েছিলেন। নেত্র সেন পুরস্কারের লোভে তার প্রতি গভীর শ্রদ্ধাশীল মাস্টারদার সাথে বিশ্বাসঘাতকতা করে। 16 ফেব্রুয়ারি 1933 সালের গভীর রাতে নেত্র সেনের দেওয়া খবরের ভিত্তিতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী গ্রামটিকে ঘিরে ফেলে। তীব্র প্রতিরোধের মুখেও মাস্টারদা সূর্য সেনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় নির্মল সেন এবং অপর এক বিপ্লবী হারান। গ্রেফতারের পর ব্রিটিশ পুলিশ মাস্টারদার উপর অকথ্য ও বর্বরোচিত অত্যাচার চালায়। তাকে লোহা দিয়ে ছেঁকা দেওয়া হয়, হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে ফেলা হয়। ব্রিটিশরা চেয়েছিল তার মনোবল সম্পূর্ণভাবে ভেঙে দিতে, কিন্তু মাস্টারদা ছিলেন দৃঢ়। তিনি একটিও গোপন কথা প্রকাশ করেননি। মাস্টারদা সূর্য সেন এবং তার সহযোগী তারকেশ্বর দস্তিদারকে নিয়ে ব্রিটিশ সরকার দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করে, যা ইতিহাসে দ্বিতীয় সম্পূরক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলা নামে পরিচিত। প্রহসনের বিচারের শেষে মাস্টারদা সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে মাস্টারদা তার চিঠিতে লিখেছিলেন, মৃত্যু আমার দরজায় কড়া নাড়ছে, মন চিরকালের জন্য হিমালয়ের মতো স্থির হয়ে গেছে। আমার কাছে আমার পবিত্র কর্তব্যকে সফল করার জন্য মৃত্যুর চেয়ে মহত্ব আর কিছুই নেই। কখনোই হতাশ হবেন না, এগিয়ে চলুন, জয় অনিবার্য। 1934 সালের 12 জানুয়ারি দিবাগত রাতে চট্টগ্রাম কারাগারে মাস্টারদা সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারকে ফাঁসিতে ঝোলানো হয়। ব্রিটিশরা এতটাই ভয় পেয়েছিল যে জনরোধের ভয়ে এবং মাস্টারদা যাতে বিপ্লবীদের জন্য শহীদ হিসেবে অনুপ্রেরণার প্রতীক হয়ে না ওঠেন, তার জন্য তার মৃতদেহ গোপনীয়তার সাথে লোহার খাঁচায় পুরে জাহাজে করে বঙ্গোপসাগরের গভীরে নিক্ষেপ করে। মাস্টারদা সূর্য সেনের এই চূড়ান্ত আত্মত্যাগ শুধু চট্টগ্রাম নয়, সমগ্র ভারতবাসীকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তিনি চিরকালই ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্নিপুরুষ হিসেবে পূজিত হবেন। মাস্টারদা সূর্য সেনের কাহিনী আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।